চ্যাপ্টার 266 দ্য ওয়ার্ল্ডের কমিশন। সিকোয়েন্স শূন্য? সিকোয়েন্স 1-এর ওপরেও তাহলে একটা সিকোয়েন্স শূন্য আছে? আর সিকোয়েন্স শূন্য মানে হলো একজন সত্যিকারের ঈশ্বর? প্রতিটা পাথওয়েতে কি কেবল একটাই সিকোয়েন্স শূন্য থাকতে পারে? ঈশ্বরের পথের আসল অর্থ কি এটাই? তার মানে কেউ যদি সঠিক পোষণ খায়, আচার পালন করে আর বিয়ন্ডার বৈশিষ্ট্য হজম করার জন্য অ্যাক্টিং মেথড ঠিকঠাক বুঝতে পারে, তাহলে একজন সাধারণ মানুষও ধাপে ধাপে ঈশ্বর হয়ে যেতে পারে? এটা তো সত্যিই চরম ধর্মদ্রোহিতা। শেষ পোষণের মূল উপাদানগুলো কি তবে ইটার্নাল ব্লেজিং সানের ঈশ্বরত্ব, ঐশ্বরিক রক্ত আর শরীর হতে পারে? ডায়েরির শেষ পাতায় এত তথ্য ঠাসা ছিল যে ক্লাইন মোরেত্তি প্রায় চিন্তাশক্তিই হারিয়ে ফেলল। চমকে গিয়ে সে প্রায় নড়েই উঠছিল আর কি। ঈশ্বরের 22টা পথ, আসলে 22টা সিকোয়েন্স শূন্যের সমতুল্য। সিকোয়েন্স শূন্য, সান নামটা শুনলেই তো ভীষণ শক্তিশালী মনে হয়। হয়তো সিকোয়েন্স শূন্য ডেথ বলেও কিছু একটা আছে। এভারনাইট গডেস আর লর্ড অফ স্টর্মসের সাথে মিল আছে। এমন নামগুলো কি হতে পারে কে জানে? সম্রাট রোজেল গুস্তাভোয়ের বর্ণনা অনুযায়ী এই কার্ডগুলোর কয়েকটা মেজর আরকানা ট্যারো কার্ডের একদম হুবহু কপি, কিন্তু কয়েকটা আবার আলাদা। সে যে কার্ডস অফ ব্লাসফেমি বানিয়েছিল সেগুলো পোষণের নাম অনুযায়ী মানসম্মত করা হয়েছিল। এগুলোকে তো আর সাধারণ পোষণ বলা চলে না। সম্রাট যে সিয়ার, অ্যাপ্রেন্টিস আর ম্যারাউডার পাথওয়ে বেছে না নেওয়ার জন্য আফসোস করেছিল, তার কারণ কি এই যে এগুলোর সিকোয়েন্স শূন্য এখনও সামনে আসেনি? তাহলে গুপ্ত ঋষি, যে কিনা রূপক অর্থে একজন দেবতা ছিল, তার হঠাৎ করে রক্তমাংসের রূপ পাওয়ার কারণ কি হতে পারে? শেষ পর্যন্ত রোজেল আসলে কি ফন্দি আঁটছিল? মনে হচ্ছে সে যেন পুরো পৃথিবীর সবার শত্রুতে পরিণত হয়েছিল। আর এটা কেবল তখনই সম্ভব যদি সেই রহস্যময় আর প্রাচীন সংগঠনটা এর পেছনে কলকাঠি নেড়ে থাকে। ডেমোনেস পাথওয়ের সিকোয়েন্স শূন্যের নামই কি তবে প্রাইমর্ডিয়াল ডেমোনেস? ক্লাইন আস্তে আস্তে তার এলোমেলো চিন্তার খেই খুঁজে পেল। মনের ভেতরে চলতে থাকা ঝড়টাকে সে কোনোমতে সামলে নিল। সে ভালো করেই জানত যে এই ব্যাপারে নিজেকে হারিয়ে ফেললে চলবে না। তাকে যত দ্রুত সম্ভব নিজেকে সামলে নিতে হবে। তা না হলে জাস্টিস আর দ্য হ্যাংডম্যান নিশ্চয়ই কোনো গড়বড় টের পেয়ে যাবে আর ব্যাপারটাকে তাদের কাছে খুব অদ্ভুত লাগবে। মিস্টার ফুল পাতাটা বড্ড বেশি সময় ধরে পড়ছেন। সম্রাট রোজেলের বানানো কার্ডস অব ব্লাসফেমির অন্তত একটা কার্ড আমার খুব করে চাই। ঈশ্বরত্ব এনে দেওয়া পোষণের ফর্মুলা আর সেই সংক্রান্ত আচারগুলো বাদেও সেখানে আর কি আছে সেটা আমি জানতে চাই। ক্লাইন তার চমক আর বিভ্রান্তিটুকু সযত্নে লুকিয়ে ফেলল। তারপর হাতের ভেতর থেকে রোজেলের ডায়েরিটা হাওয়ায় মিলিয়ে দিল। ব্রোঞ্জের টেবিলের এক কোণায় সে হালকা করে টোকা দিল। তারপর পাশ ফিরে তাকাল। মিস জাস্টিস, দারুণ কাজ করেছ। 1 সপ্তাহেরও কম সময় তুমি বেকারল্যান্ডকে শেষ করে দিয়েছ। চুক্তি অনুযায়ী তুমি এর বিনিময়ে কি ধরনের পারিশ্রমিক চাও? বেকারল্যান্ড মারা গেছে এত তাড়াতাড়ি? আলজার উইলসন গত কয়েকদিন ধরে দ্বীপগুলো ছেড়ে বাইরে ছিল, তাই সে এখনও এই সংক্রান্ত কোনো খবর পায়নি। সে মুহূর্তের জন্য একেবারে হতবাক হয়ে গেল। আর আড়াল থেকে তাকে লক্ষ্য করতে থাকা অড্রে হল এটা দেখে মনে মনে বেশ মজা পেল। আলজার যদি রোডস্টেড দ্বীপপুঞ্জের রাজধানী মানে সিটি অব জেনারোসিটি বায়ামেও থাকত, তাহলেও হয়তো সে ঠিক সময়ে খবরটা পেত না। কারণ কেবল টেলিগ্রাফ দিয়ে তো আর চাইলেই সব খবর পাঠানো যায় না। তার একটা নির্দিষ্ট সীমা আছে। খুব বেশি জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু না হলে খবর পৌঁছাতে কয়েকদিন দেরি হওয়াটাই স্বাভাবিক ছিল। মাঝে মাঝে তো নর্দার্ন কন্টিনেন্টের সবচেয়ে তাজা খবর রোডস্টেড দ্বীপপুঞ্জের উপনিবেশবাদীদের কাছে পৌঁছাতে 1-2 মাসও লেগে যেত। দ্য হ্যাংডম্যান তার এলোমেলো ভাবনাগুলোকে সরিয়ে রাখল। ঘন কুয়াশার মাঝে মিস্টার ফুলের দিকে তাকিয়ে সে খুব বিনীতভাবে আর কিছুটা বিনয়ের সাথেই বলল, আমি সত্যিই খুব দুঃখিত। আমি সবেমাত্র একজনের সাথে যোগাযোগ করতে পেরেছিলাম, তাই কোনো সাহায্য করতে পারিনি। এটা একটা কমিশন ছিল, কোনো সাহায্যের আবেদন নয়। এটা নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। ক্লাইন মৃদু হেসে বলল। সে আবার মিস জাস্টিসের দিকে তাকাল। বিনিময়ে সে কি চায় সেটা শোনার জন্য অপেক্ষা করতে লাগল। এভারনাইট গডেস আমায় আশীর্বাদ করুন। মিস জাস্টিসের চাওয়াটা যেন খুব বেশি কঠিন কিছু না হয়। আমি যদি তাকে জ্ঞানের বিনিময়ে পারিশ্রমিকটা দিতে পারি সেটাই সবচেয়ে ভালো হবে। রোজেলের ডায়েরি থেকে আমি বেশ চমকপ্রদ কিছু জিনিস তো জেনেছি। ক্লাইন মনে মনে এভারনাইট গডেসের কাছে প্রার্থনা করল। তবে সে এটা খুব ভালো করেই জানত যে তাদের মাঝখানে থাকা এই ধূসর কুয়াশার দেয়াল পেরিয়ে এভারনাইট গডেস কোনোভাবেই তার প্রার্থনা শুনতে পাবেন না। অড্রে কয়েক সেকেন্ড ধরে চিন্তা করতে করতে এদিক ওদিক তাকাল। সৎ হতে হবে অড্রে, একদম লোভ করা চলবে না। নিজের নীতিতে অটল থাকো। সে হালকা হেসে বলল, না, সত্যি বলতে কি, আমি নিজেই এখনও আপনার কাছে ঋণী হয়ে আছি। না, মানে আপনার ব্লেজডের কাছে আমার বাউন্টির টাকাটা পাওনা আছে। ভাইস অ্যাডমিরাল চিলাঙ্গোসের বাউন্টি ছিল মোট 30,000 পাউন্ডের। আমার উচিত আপনার ব্লেজডকে 15,000 পাউন্ড দেওয়া। বেকারল্যান্ডকে মারার জন্য খরচ হয়েছে 10,000 পাউন্ড। তার মানে আমাকে এখনও আরও 5,000 পাউন্ড দিতে হবে। তবে বেকারল্যান্ডের এই ঝামেলার কারণে ইদানিং আমার হাত বেশ খালি।
এই বাউন্টির টাকাটা শোধ করতে আমার কয়েক মাস সময় লাগবে। মিস্টার ফুল, এতে কি কোনো সমস্যা হবে? কথাগুলো শেষ করে অড্রে স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হল এতক্ষণ বুকের ওপর যে ছোট্ট পাথরটা চেপে বসেছিল সেটা বুঝি শেষমেশ নেমে গেল। মিস্টার ফুলের সামনে এভাবে টাকা পয়সা নিয়ে কথা বলা আর হিসাব নিকাশ করাটা একটু বেমানান লাগলেও তার ব্লেস্টের কাছ থেকে আমি যে পুরস্কার পেয়েছি সেটা তো আর লুকিয়ে রাখতে পারি নিম্নলিখিত। অড্রে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। আর ওই ৮,০০০ পাউন্ডেরও বেশি দামের বিশাল বাগানবাড়ির কথা যদি বলি, সেটা তো ডিউক নেগানের তরফ থেকে একটা ব্যক্তিগত উপহার ছিল। ওটা তো আর বাউন্টির অংশ নয়। ৫,০০০ পাউন্ড? আমি আরও ৫,০০০ পাউন্ড পাব? চিলাঙ্গোসের মোট বাউন্টি তাহলে সত্যিই ৩০,০০০ পাউন্ডে গিয়ে ঠেকেছিল। ক্লাইন চমকে উঠল। সাথে সাথেই তার মনের ভেতর এক তুমুল দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই বাউন্টির টাকাটা তো আমার মিস্টার আজিককে দেওয়ার কথা, কিন্তু তার সাথে তো অনেক দিন আমার কোনো যোগাযোগই হবে না। টাকাটা এমনি এমনি ফেলে রাখাটা একদম বোকামি হবে। তার চেয়ে বরং এই টাকাটা আমি নিজের উন্নতির কাজেই লাগাই। সময় এলে তাকে অন্য কোনোভাবে সাহায্য করে শোধ করে দেবক্ষণ। ঠিক ৩ সেকেন্ড পরেই ক্লাইন মন স্থির করে ফেলল। সে মিস জাস্টিসের দিকে তাকিয়ে হালকা করে মাথা নেড়ে সম্মতি জানাল। অবশ্যই। মিস্টার ফুলের উত্তর শুনে অড্রের বসার সেই চমৎকার ভঙ্গিটার কোনো পরিবর্তন হল না ঠিকই, তবে তার মনটা পুরোপুরি হালকা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ক্লাইন তার চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসে রইল। তারপর একজন নেতার মতো আড়াল থেকে সে তার স্মার্ফটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করল। দ্য ওয়ার্ল্ড হালকা কেসে বলল, আমি কি এখন কিছু বলতে পারি? অড্রে মিস্টার ফুলের দিকে তাকাল। মিস্টার ফুলকে চুপ থাকতে দেখে সে হালকা মাথা নেড়ে বলল, হ্যাঁ, নিশ্চয়ই। সেই সাথেই সে আরও একবার নতুন সদস্য দ্য ওয়ার্ল্ডকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করল আর নিজের মতো করে একটা হিসেব কষতে লাগল। আমি যখন বললাম যে মিস্টার অ্যাম্বাসেডর বেকারল্যান্ডের খুনটা আমারই দেওয়া একটা কাজ ছিল, তখন সে একটুও চমকাল না বা অবাক হল না। এর মানে হয়তো সে এই ব্যাপারটার গুরুত্বটাই বোঝে না। একজন অ্যাম্বাসেডর কতটা গুরুত্বপূর্ণ সেটা তার ধারণাতেই নেই। নয়তো সে এমন একজন মানুষ যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারে আর নিজের আবেগ বা হাবভাব লুকিয়ে রাখায় সে দারুণ পটু। সে যেভাবে ঠোঁট নেড়ে কথা বলছে তার সাথে কথার আওয়াজের কোনো মিল নেই। নিশ্চয়ই মিস্টার ফুল তার কথাগুলোকেও অনুবাদ করে দিচ্ছেন, আর সেই কারণেই তার গলার আসল স্বর বা সে সাধারণত কোনো ভাষায় কথা বলে সেটা বোঝা আমার পক্ষে একেবারেই অসম্ভব। অড্রের মাথার ভেতর দিয়ে এই ভাবনাগুলো পলকে পার হয়ে গেল। ঠিক তখনই মিস্টার ওয়ার্ল্ডের সেই ভাঙা ভাঙা ভারী গলাটা শোনা গেল। আমি একটা মিস্ট ট্রিন্টের আসল শিকড় আর অন্তত ৬০ মিলিলিটার রস জোগাড় করতে চাই। তার সাথে স্প্রিং অব দ্য এলপসের ম্যারো ক্রিস্টাল আর একটা ডার্ক প্যাটার্ন ব্ল্যাক প্যান্থারের পুরো স্পাইনাল ফ্লুইডও আমার দরকার। তোমাদের মধ্যে কেউ কি এগুলো দিতে পারবে বা এগুলো পাওয়ার কোনো খোঁজ দিতে পারবে? আর এর বিনিময়ে তোমরা কি চাও? ক্লাইন নিজের কাজের তালিকায় মোটা মুখের ওষুধ প্রস্তুতকারকের দরকারি বিয়ন্ডার উপাদানগুলোও ইচ্ছে করেই জুড়ে দিয়েছিল, যাতে ট্যারো ক্লাবের অন্য সদস্যরা সে আসলে কোনো ফর্মুলার মূল উপাদানগুলো খুঁজছে সেটা কিছুতেই আন্দাজ করতে না পারে। জাস্টিস আর দ্য হ্যাংডম্যান কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই এতক্ষণ ধরে চুপচাপ থাকা দ্য সান হঠাৎ মুখ খুলল। সে বলল, আমি জানি মিস্ট ট্রিন্টদের কোথায় পাওয়া যায়, আর এই জিনিসগুলো জোগাড় করতে আমি তোমাকে সাহায্য করতে পারি। তবে আমাকে আমার পরের ধাপে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতক্ষণ না আমার কাছে ওই নির্দিষ্ট পেট্রোল টিমে যোগ দেওয়ার মতো যথেষ্ট শক্তি আসছে ততক্ষণ আমায় অপেক্ষা করতে হবে। ইদানিং সে প্রচুর মেরিট পয়েন্ট আর পুরস্কার জমা করছিল। সিটি অব সিলভারের কর্মকর্তা আর গোপন বাজারগুলোর মাধ্যমে লাইট সাপ্লিয়েন্টের মূল উপাদানগুলো জোগাড় করার জন্য সে বেশ ঘাম ঝরাচ্ছিল। তবুও তার এখনও বেশ কিছুটা ঘাটতি রয়েই গিয়েছিল। অসংখ্য দানবে ঘেরা ভয়ঙ্কর সিটি অব সিলভারের কাছে এমনটাই তো আশা করা যায়। ক্লাইন মনে মনে বেশ প্রশংসার সাথেই ভাবল, আর দ্য ওয়ার্ল্ডকে প্রশ্ন করার সুযোগ দিয়ে বলল, তাহলে এর বিনিময়ে তুমি কি চাও? কোনোরকম দ্বিধা না করেই ডেরিকবার্গ উত্তর দিল, এমন একটা অস্ত্র যেটা আমার সাথে মানানসই হবে আর যুদ্ধে আমার শক্তি বাড়াতে সাহায্য করবে। সে লাইট সাপ্লিয়েন্টের দরকারি উপাদানগুলোর কথা যে কেন বলল না তার কারণ হল সিটি অফ সিলভারের কাছে সেগুলো সবই ছিল। নিজের একটু হাড়ভাঙা খাটুনি দিয়েই সে ওগুলো জোগাড় করে নিতে পারত। এই চাওয়াটার কথা শুনেই ক্লাইনের মাথায় চট করে সেই খোদাই করা স্টিলের তলোয়ারটার কথা মনে পড়ে গেল। বয়স্ক ভদ্রলোক আই অফ উইজডমের আয়োজন করা সেই বিয়ন্ডারদের জমায়েতে যেটা দেখা গিয়েছিল। তলোয়ারটা বেশ ধারালো ছিল, ওটার মধ্যে অশুভ আত্মা তাড়ানো আর শুদ্ধ করার ক্ষমতাও ছিল, আর অনায়াসেই ওটা ৩ বছর ব্যবহার করা যেত। ওটার দাম ধরা হয়েছিল ৫০০ পাউন্ড। দ্য সানের বলা শর্তগুলোর সাথে ওটা একদম খাপে খাপে মিলে যাচ্ছিল। তুমি কথাটা আগে কেন বলনি? ওটা তো অন্য কেউ এরই মধ্যে কিনেও ফেলেছে। ক্লাইন চুপচাপ সদস্যদের দিকে তাকিয়ে রইল। ওদিকে দ্য ওয়ার্ল্ড মাথা নেড়ে বলল, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার দরকার মতো একটা অস্ত্র খুঁজে বের করব। এই লেনদেনের সাক্ষী কি মিস্টার ফুল থাকবেন? ক্লাইন তার সম্মতি জানাতে হালকা করে মাথা নাড়ল। ঠিক সেই মুহূর্তে অড্রে দ্য শানের দিকে একবার তাকাল। তারপর তাকে সাবধান করে দিয়ে বলল,
মিস্ট ট্রিন্টের রসটুকু বাদে মিস্টার ওয়ার্ল্ড আর যা যা উপাদান চেয়েছেন সেগুলো একটা সিকোয়েন্স 7 সমান। এগুলোর আনুমানিক দাম প্রায় 500 থেকে 700 পাউন্ডের মতো হবে। তার মনে হল যে দ্য সান বড্ড বেশি সহজ সরল। এই অচেনা আর রহস্যময় মিস্টার ওয়ার্ল্ড সস্তা কোনো অস্ত্র গোছিয়ে তাকে ঠকিয়ে দেবে কিনা সেটা ভেবেই সে বেশ চিন্তায় পড়ে গেল। মিস্টার ফুল যদিও খুব নিরপেক্ষ আর সবসময় ন্যায্য আর সমান লেনদেনেরই পক্ষপাতী, কিন্তু দুই পক্ষ যদি রাজি হয়ে যায় তাহলে তো আর তার কিছু বলার বা আটকানোর থাকে না। কারণ অনেক সময় এমন হয় যে কোনো জিনিসের আসল দাম কম হলেও কারো হয়তো সেটা খুব জরুরি দরকার, তখন সেই জিনিসের দাম একটু বাড়িয়ে চাওয়াটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। অড্রে মনে মনে ভাবল, একটা সিকোয়েন্স 7 ফর্মুলার দাম প্রায় 800 পাউন্ড আলজার পাশ থেকে যোগ করল। নতুন সদস্যদের প্রতি স্বভাবগতভাবেই তার একটা অরুচি কাজ করত। ক্লাইন খুব কষ্টে সৃষ্টে কথাগুলো অনুবাদ করল, কারণ সে জানতই না যে সিটি অফ সিলভারে পাউন্ডের মতো কোনো মুদ্রার চল আছে কিনা। তাই বাধ্য হয়ে তাকে পরিমাপের একক হিসেবে সিকোয়েন্স নয়, এর পোষণ ফর্মুলাকেই ব্যবহার করতে হল। আমি বুঝতে পেরেছি। ডেরিক হালকা মাথা নাড়ল আর তারপর খুব শান্ত গলায় বলল, তোমাকে ধন্যবাদ। দ্য ওয়ার্ল্ড আগের মতোই তার শান্ত আর গম্ভীর স্বভাব ধরে রাখল। এইমাত্র যা ঘটে গেল তা নিয়ে সে একটা টু শব্দও করল ছলল। সে জাস্টিস আর দ্য হ্যাংড ম্যানের দিকে ঘুরে তাকাল। তাদের উত্তরের আশায় অপেক্ষা করতে লাগল। অড্রে কয়েক সেকেন্ড চিন্তা করে বলল, সাইকিয়াট্রিস্ট এর পোষণ ফর্মুলা আর সেগুলোর জন্য প্রয়োজনীয় বিয়ান্ডার উপাদানগুলো। ওটা স্পেকটেটর পাথওয়ের সিকোয়েন্স 7। তুমি চাইলে আগে তথ্যগুলো জোগাড় করে রাখতে পারো। একেবারে তাড়াহুড়ো করে এখনই ওগুলো কেনার কোনো দরকার নেই। আমি যখন ডার্ক প্যাটার্নড ব্ল্যাক প্যান্থার আর স্প্রিং অব দ্য এলভসের ম্যারো ক্রিস্টালগুলোর ব্যাপারে কোনো খোঁজ পাব তখন আমরা এগোতে পারি। তবে তুমি যদি স্বর্ণ মুদ্রা বা গোল্ড পাউন্ডের বিনিময়ে লেনদেন করতে চাও তাহলে তুমি যে কোনো সময় ওগুলো কিনতে পারো। যদিও ইদানিং আমার পকেটগড়ের মাঠ, কিন্তু খুব বেশি জরুরি হলে আমি এখনও বেশ ভালো অঙ্কের টাকা জোগাড় করে ফেলতে পারব। অড্রে নিজেকেই নিজে সান্ত্বনা দিল। আলজার খুব ভারী গলায় বলল, সেইলর পাথওয়ের সিকোয়েন্স 6, উইন্ড ব্লেজডের পোষণ ফর্মুলা। তুমি যে বিয়ান্ডার উপাদানগুলো চাইছ সবগুলোর দাম একসাথে মেলালেও আমার এই ফর্মুলার দাম তার চেয়ে বেশি হবে। যদি তুমি এটা খুঁজে পাও তাহলে দামের এই তফাতটা মেটানোর জন্য তোমাকে বাড়তি কিছু দিতে হবে, সেটা তুমি ভেবে দেখতে পারো। আমি কিন্তু এই নিশ্চয়তা দিতে পারছি না যে তোমার ওই উপাদানগুলো জোগাড় করতে আমি তোমাকে সাহায্য করতে পারব। এমনকি সেটা যদি কেবল একটা উপাদানও হয় তবুও তোমার আগেভাগে খামাখা কোনো অর্থ খরচ করার দরকার নেই। চার্চ অফ স্টর্মসের সাথে তো মিস্টার হ্যাংডম্যানের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা। উইন্ড ব্লেজডের ফর্মুলা তো তার এমনিতেই পেয়ে যাওয়ার কথা, তাই না? সে কি এই সত্যিটা লুকানোর চেষ্টা করছে যে সে খুব দ্রুত সিফেয়ারার পোষণ হজম করে ফেলছে? ক্লাইন চমকে উঠল। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড নিচু গলায় উত্তর দিল। তারপর সে বলল, আমার আরেকটা অনুরোধ আছে।